আচ্ছা, জীবনের সবচেয়ে বড় লড়াইটা কি শুধু নিজের জন্যই হয়, নাকি কখনো কখনো অন্যের অধিকারের জন্য লড়াই করতে গিয়েই খুঁজে পাওয়া যায় জীবনের আসল মানে? আমরা তো সবাই নিজের মতো করে বাঁচতে চাই, কিন্তু যখন একটা পুরো সমাজ আর দুর্নীতির সিস্টেম আপনার টুটি চেপে ধরে, তখন আপনি কি করবেন? মাথা নত করে মেনে নেবেন, নাকি একাই রুখে দাঁড়াবেন সেই অন্যায়ের বিরুদ্ধে? আজকের গল্পটা এমন এক নায়কের যে কোনো সুপার পাওয়ার নিয়ে জন্মায়নি, বরং সাধারণ মানুষের চোখের জল আর হাহাকার তাকে বানিয়ে তুলেছে এক অদম্য যোদ্ধা। একদিকে ক্ষমতার দম্ভ আর রোবট বাহিনীর দানবীয় আস্ফালন, আর অন্যদিকে একাই লড়ে যাওয়া এক অসম সাহসী মানুষ থালাপাতি, যেখানে ভালোবাসা আর প্রতিশোধ মিলে মিশে একাকার হয়ে গেছে এক রুদ্ধশ্বাস যুদ্ধে। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন আপনারা? আমি আরাফাত আছি আপনাদের সাথে, আর আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি অ্যাকশন আর ইমোশনে ভরপুর সিনেমা জানা নায়াগান। কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে উঠলেন পুরো দেশের ত্রাণকর্তা, তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তাহলে গাইস, কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা একটা জেলের দৃশ্য দেখতে পাই। জেলের ভেতর থেকে একজন কনস্টেবল তড়িঘড়ি করে জেলারকে ফোন দেয়। সে জানায় এই জেলের নতুন 20 জন কয়েদিকে বদলি করে আনা হয়েছে। খবরটি শুনে জেলার নির্দেশ দেয় যেন ওই কয়েদিদেরকে এ ব্লকে রাখা হয়, কিন্তু কনস্টেবল তাকে জানায় যে ওপর মহল থেকে বিশেষ আদেশ এসেছে, তাদেরকে এ ব্লকে নয় বরং বি ব্লকে পাঠাতে হবে। জেলার কিছুটা অবাক হলেও ওপরের নির্দেশ ভেবে আর কোনো প্রশ্ন না করেই অনুমতি দিয়ে দেয়। কয়েদিদের সরাসরি বি ব্লকে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু পাঠানোর কিছুক্ষণ পরেই জেলারের মনে খটকা লাগে। তিনি আবারও কনস্টেবলকে ফোন দিয়ে জানতে চান বি ব্লকে কি বিশেষ কোনো ভিআইপি কয়েদি রয়েছে। উত্তরে কনস্টেবল জানায় সেখানে আমার নামের একজন প্রভাবশালী ব্যবসায়ী বন্দী আছে। শুধু তাই নয়, আগের সরকারের বেশিরভাগ টাকার উৎস ছিল এই ব্যক্তি। এই তথ্য শোনার সাথে সাথে জেলারের বুক ধক করে ওঠে। তিনি বুঝতে পারেন কোনো এক বড় বিপদ ঘটতে যাচ্ছে। আতঙ্কিত গলায় তিনি কনস্টেবলকে চিৎকার করে বলে, তাড়াতাড়ি ওই 20 জন কয়েদিকে থামাও, ওদের বি ব্লকে যেতে দিও না। কিন্তু জেলারের কথা শুনে কনস্টেবল মোটেও বিচলিত হয় না। সে খুব শান্ত গলায় উত্তর দেয়, চিন্তার কোনো কারণ নেই স্যার, ওখানে এমন একজন মানুষ আছে যে একাই ওদের সবাইকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দেখা যায় জেলে আসা নতুন কয়েদিরা সেই লোকটার উপর হামলা করে। জানের ভয়ে লোকটা প্রাণপণে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে কয়েদিরা তাকে ধরে মাঠের মাঝখানে নিয়ে আসে এবং বেশ মারধর করে। যখন তারা লোকটাকে একদম মেরে ফেলার উপক্রম করে, ঠিক তখনই সেখানে ধামাকাদার এন্ট্রি নেয় একজন কয়েদি। তার চাল চলন আর দাপট দেখেই সেখানে থাকা বাকিরা ভয় পেয়ে যায়। সে সেই লোকগুলোকে কিছু না বলে বরং উল্টো তাদেরকে নানাভাবে বোঝাতে থাকে। এই কয়েদির নাম থালাপতি। এভাবে কিছুক্ষণ কেটে যায়। যে কয়েদিরা জেলে ঢুকেছিল তাদের সবাই তখন সেখানে উপস্থিত ছিল না। কয়েকজন অন্যদিকে লোকটাকে খুঁজছিল। কিছুক্ষণের মধ্যেই ওরাও সেই মাঠের মধ্যে চলে আসে। একটা লোক তখন ওদের বলে, এখনো তোরা ওকে কিছুই করতে পারলি না। কথা শুনে সেখানে থাকা আগে আসা কয়েদিরা নতুন আসা কয়েদিদের অনেক বারণ করে এবং চুপ থাকতে বলে, কিন্তু তারা কারো কথাই শোনে না, বরং পাশ থেকে একটা পাথর তুলে লোকটার দিকে ছুঁড়ে মারে। পাথরটি থালাপাতির গায়ে লাগার আগেই তিনি সেটা হাত দিয়ে ধরে ফেলে। এরপরই শুরু হয় আসল অ্যাকশন। থালাপাতি এক এক করে সবাইকে বেধড়ক পেটাতে শুরু করে। ততক্ষণে সেখানে জেলারও পৌঁছে যায়। জেলের ভেতর এমন কাণ্ড কারখানা দেখে তিনি পুরোপুরি অবাক হয়ে যান। আর সেই সময় জেলারের সাথে ছিল ছোট্ট একটা মেয়ে। থালাপাতি যখন কয়েদিদের মারছিলেন তখন তা দেখে আরও অনেক কয়েদি সেখানে জড়ো হয় এবং থালাপাতিকে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু তখনই দেখা যায় সেখানে থাকা থালাপতির অনুসারীরা ঢাল হয়ে দাঁড়ায় এবং পাল্টা আক্রমণ শুরু করে। তারা থালাপতির গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয় না। ঘটনার পর সেই প্রভাবশালী ব্যবসায়ীকে বাঁচানোর জন্য জেলার পার্সোনালি থালাপতিকে ডেকে ধন্যবাদ জানান। তখন থালাপতি তার মেয়ের সঙ্গে মজা করতে ব্যস্ত ছিলেন। আসলে থালাপতির মারামারির স্টাইল দেখে এই ছোট্ট মেয়েটি অনেক বেশি ইমপ্রেসড হয়ে গিয়েছিল। মেয়েটির নাম ভিজি। এরপর কাহিনীর দৃশ্যপট বদলে যায় এবং অন্য একটি দেশ দেখানো হয়। সেখানে একদল সন্ত্রাসী অনেকগুলো গাড়ি নিয়ে কোনো এক গন্তব্যে যাচ্ছিল। পুলিশ খুব দ্রুতই এই খবর পেয়ে যায় এবং জায়গাটি পাহারা দেওয়ার জন্য যুদ্ধের প্রস্তুতি নেয়। আসলে সেই দেশের জেলে কিছুক্ষণ আগেই একজন ভয়ঙ্কর কয়েদিকে আটকে রাখা হয়েছে, আর তাকে ছিনিয়ে নেওয়ার জন্যই তার দলবল সেখানে হানা দিয়েছে। দেখতে দেখতে এই সন্ত্রাসীরা সেখানে পৌঁছে যায় এবং পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে চলে প্রচণ্ড বন্দুকযুদ্ধ, কিন্তু পুলিশের তুলনায় সেই সন্ত্রাসীদের কাছে ছিল অনেক বেশি ভারী এবং আধুনিক সবস্ত্র। ফলে পুলিশের প্রতিরোধ ভেঙে পড়ে এবং তারা পরাস্ত হয়। সন্ত্রাসীরা সেই ভয়ঙ্কর লোকটিকে জেল থেকে ছাড়িয়ে নিতে সফল হয়ে যায়। পালানোর সময় সেই কয়েদি নিজেও অনেক পুলিশকে হত্যা করে গেছে। এই দুর্ধর্ষ অপরাধীর নাম জন হিমলার।
এদিকে থালাপতির মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষবারের মতো তিনি তার ছেলেকে দেখার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু কোর্ট থেকে থালাপতির মায়ের সাথে দেখা করার অনুমতি মেলে না। এ কারণে থালাপতি খুব মন খারাপ করে বসেছিল। সব দেখে সেই জেলার নিজের দায়িত্বেই থালাপতিকে জেলের বাইরে নিয়ে যায় এবং তার মায়ের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয়। থালাপতির মা তার ছেলের সাথে শেষ কিছু কথা বলার পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্তত সেই জেলারের সহমর্মিতার কারণেই থালাপতি তার মাকে জীবিত অবস্থায় শেষবারের মতো দেখার সুযোগ পায়। এর কিছুদিন পর থালাপতি এক কনস্টেবলকে জিজ্ঞেস করে যে ইদানিং জেলার সাহেবকে আর দেখা যাচ্ছে না কেন। তখন কনস্টেবল জানায়, বিনা অনুমতিতে থালাপতির জেলের বাইরে নিয়ে মায়ের সাথে দেখা করানোর অপরাধে জেলার চাকরি থেকে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছে। এই খবরটি শুনে থালাপতির মন খুব খারাপ হয়ে যায়। সে ভাবে তাকে সাহায্য করতে গিয়েই আজ জেলারকে এই বিপদে পড়তে হলো। এর কিছুদিন পর থালাপতি জেল থেকে মুক্তি পায়। ছাড়া পেয়েই সে সোজা চলে যায় জেলারের বাড়িতে। তাকে দেখে ছোট্ট ভিজি ভীষণ খুশি হয় এবং দুজন মিলে বেশ আনন্দ হৈহুল্লোড় করতে থাকে। থালাপতিকে মুক্ত হতে দেখে জেলার নিজেও মনে মনে বেশ খুশি হয়। এভাবে কিছুক্ষণ কাটার পর জেলারের ফোনে একটা জরুরি কল আসে। তাকে দ্রুত কোনো এক জায়গায় যেতে হবে। তখন থালাপতি জেলারকে আশ্বস্ত করে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ফিরে না আসা পর্যন্ত আমি ভিজিকে ভালোভাবে দেখে রাখব। থালাপতির উপর ভরসা করে জেলার তার মেয়েকে বাড়িতে রেখে নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক ট্রাক পাশ থেকে এসে সজোরে ধাক্কা মারে জেলারের বাইকে। এতে জেলার মারাত্মকভাবে আহত হন এবং তাকে দ্রুত হসপিটালে ভর্তি করা হয়। এই খবর পাওয়া মাত্রই থালাপতি হসপিটালে ছুটে যায়। সেখানে মুমূর্ষু অবস্থায় থালাপতির হাত ধরে দু একটি কথা বলার পরেই জেলার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে জেলার থালাপতিকে ভিজির একটা ছবি দিয়ে যায়। সেই ছবিতে ভিজি মিলিটারির পোশাক পরা ছিল। আসলে ছোটবেলা থেকেই ভিজির স্বপ্ন ছিল বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিবে। থালাপতিকে এই ছবিটি দেওয়ার পেছনে জেলারের একটাই শেষ ইচ্ছা ছিল, আর সেটা হলো তার অবর্তমানে থালাপতি যেন তার মেয়েকে সেনাবাহিনীতে যোগ দিতে সাহায্য করে এবং তার স্বপ্ন পূরণ করে। এরপর থেকে ছোট্ট ভিজিকে নিজের সন্তানের মতো বড় করতে থাকে থালাপতি। একজন বাবা তার সন্তানের জন্য যা যা করেন, থালাপতিও ভিজির জন্য ঠিক তেমনটাই করতেন। ভিজির যখন যা প্রয়োজন হতো সবকিছুই থালাপতি নিজ হাতে পূরণ করতেন। তবে ভিজির একটা শারীরিক সমস্যা ছিল। হঠাৎ করে চোখের সামনে কোনো কিছু ঘটে গেলে তার দম বন্ধ হয়ে আসতো এবং নিঃশ্বাস নিতে কষ্ট হতো। ভিজির এমন আশঙ্কাজনক অবস্থা দেখে থালাপতি তাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর থালাপতিকে জানান, ভিজির চোখের সামনে অতীতে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটেছিল, যার ট্রমা বা আতঙ্ক সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। এই কারণেই আচমকা কোনো ঘটনা ঘটলে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। ডক্টর আরও পরামর্শ দেয় যে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে ভিজিকে মানসিকভাবে অনেক সাহসী করে তুলতে হবে এবং তার মস্তিষ্ককে আরও শক্তিশালী করতে হবে। ডক্টরের কথা শোনার পর থেকেই থালাপতি ভিজিকে বিভিন্ন ধরনের কঠিন ট্রেনিং দিতে শুরু করে। তার লক্ষ্য একটাই, ভিজি যেন বড় হয়ে মানসিকভাবে দৃঢ় এবং শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী একজন নারীতে পরিণত হতে পারে। কয়েক বছর কেটে যাওয়ার পর ভিজি এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং সে এখন কলেজে পড়াশোনা করে। একদিন সে তার এক বান্ধবীর সাথে পরিকল্পনা করে যে কলেজ ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যাবে। দুজনে স্কুটি নিয়ে বের হলেও পথিমধ্যে একটা পুলিশের গাড়ির সাথে তাদের ধাক্কা লাগে। দুর্ভাগ্যবশত সেই পুলিশ অফিসারটি ছিল অত্যন্ত কর্কশ এবং বাজে স্বভাবের। সে ভিজিকে প্রচণ্ড ভয় দেখাতে শুরু করে। পুলিশের এমন রুড ব্যবহারে ভিজির সেই ছোটবেলার পুরনো সমস্যাটি আবার দেখাতে এবং ভয়ে তার নিঃশ্বাস আটকে যেতে শুরু করে। কিন্তু পুলিশ অফিসারটি মনে করে ভিজি হয়তো নাটক করছে, তাই সে কোনো কথা না শুনেই ভিজিকে জোর করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে রওনা দেয়। এই বিপদের কথা ভিজির বান্ধবী দ্রুত ফোন করে কায়লেকে জানায়। কায়লে বয়সে বড় হলেও তাদের সাথে তার বেশ ভালো বন্ধুত্ব ছিল। খবরটি শোনা মাত্রই কায়লে থালাপতির বাড়িতে ছুটে যায় এবং সবকিছু খুলে বলে। সব শুনে থালাপতি তৎক্ষণাৎ প্রভাবশালী একজনকে ফোন করে বিষয়টি দেখতে বলেন। সেই প্রভাবশালী ব্যক্তিটি ওই পুলিশ অফিসারকে ফোন দিয়ে চরম হুঁশিয়ারি দেয় এবং এখনই ভিজিকে ছেড়ে দিতে বলেন। তিনি এও জানিয়ে দেন যে ভিজিকে না ছাড়লে ওই পুলিশ অফিসারের কপালে অনেক দুঃখ আছে। ফোনের ওপাশ থেকে এমন ধমক খেয়ে পুলিশ অফিসারটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কালক্ষেপণ না করে ভিজিকে সাথে সাথে সরাসরি থালাপতির বাড়িতে নিয়ে হাজির হয়। সেখানে ভিজিকে থালাপতির কাছে বুঝিয়ে দেওয়ার সময় সে বারবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকেন। থালাপতির আসল পরিচয় আসলে কি, আর কেনই বা একটা ফোন কলে সে পুলিশ অফিসারটি অতটা ভয় পেয়ে গেল, সে রহস্যটা গল্পের একটু সামনের দিকে গেলেই পরিষ্কার হয়ে যাবে। এদিকে পুলিশ অফিসার যখন ভিজিকে বাড়িতে রেখে যায় তখন থালাপতি ভিজির ওপর কিছুটা রাগ করেন, কিন্তু
ভিজির মলিন মুখ দেখে তার সমস্ত রাগ মুহূর্তেই পানি হয়ে যায়। থালাপতি সেখান থেকে চলে যাওয়ার পর কায়লা কৌতূহল নিয়ে ভিজিকে জিজ্ঞেস করে, ইনি তোমার কে হন? ভিজি উত্তরে জানায় যে তিনি তার আঙ্কেল। আসলে কায়লের হাবভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে থালাপতির প্রেমে পড়ে গেছে। এভাবেই গল্পের এই অংশে একদিকে রহস্য আর অন্যদিকে হালকা প্রেমের ছোঁয়া ফুটে উঠেছে। এদিকে দেখা যায় গভীর সমুদ্র দিয়ে একটা বিশাল জাহাজ আসছিল, যাতে ছিল দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সব জিনিসপত্র। কিন্তু হঠাৎ করেই মাঝ সমুদ্রের সেই জাহাজের উপর অতর্কিত হামলা চালায় জন হিমলার এবং তার সশস্ত্র দলবল। জাহাজে উঠেই জন হিমলার কোনো দয়া মায়া না দেখিয়ে ক্যাপ্টেনদের মেরে ফেলে। এরপর সে জাহাজে থাকা শক্তিশালী সব অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। জনের অনুসারীরাও জাহাজের ক্রুদের উপর নৃশংস হামলা চালায়। দেখতে দেখতে পুরো জাহাজটি তারা ধ্বংসস্তূপে পরিণত করে। কাজ শেষে তারা নিজেদের স্পিড বোটে করে দম্ভের সাথে সেখান থেকে ফিরে আসে। এই নজিরবিহীন হামলার ঘটনায় পুরো দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। যেহেতু এই জাহাজে দেশের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ ছিল, তাই সরকার পর্যন্ত এই ঘটনায় ভীষণভাবে নড়েচড়ে বসে। তবে এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। দেখা যায় দেশের একজন প্রভাবশালী মন্ত্রী স্বয়ং জনের সাথে দেখা করতে এসেছেন। আসলে অনেক আগে থেকেই এই পুরো সরকার ব্যবস্থাটি জনের সাথে তলে তলে হাত মিলিয়ে চলছিল এবং জনের কথা মতোই তারা বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম নিয়ন্ত্রণ করত। এভাবেই এক গভীর ষড়যন্ত্রের জাল বিস্তৃত হতে থাকে। অন্যদিকে ভিজিকে কঠোরভাবে প্রশিক্ষণ দিতে থাকে থালাপতি। কিন্তু এই ধরনের শারীরিক কসরত বা ট্রেনিংয়ের ব্যাপারে ভিজি একদমই পারদর্শী ছিল না। তা সত্ত্বেও থালাপতি তাকে প্রচুর চাপ দিত। আসলে থালাপতি এই কঠোর পরিশ্রম নিজের জন্য করছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল ভিজির বাবার শেষ ইচ্ছা পূরণ করা, যাতে ভিজি একজন আদর্শ সৈনিক হয়ে উঠতে পারে। তবে ভিজির চিন্তা ছিল সম্পূর্ণ আলাদা। সে এখন পড়াশোনা করে বিয়ে করে ঘর সংসার করার স্বপ্ন দেখে। এ কারণেই এই কষ্টকর ট্রেনিং তার কাছে একদমই ভালো লাগতো না। আর তলে তলে ভিজির একজন বয়ফ্রেন্ডও ছিল, যাকে নিয়ে সে তার ভবিষ্যতের কথা ভাবত। এভাবেই একদিকে থালাপতির দেওয়া লক্ষ্য আর অন্যদিকে ভিজির নিজের ইচ্ছার মধ্যে এক মানসিক টানাটানি চলতে থাকে। একদিন থালাপতি যখন একটা শপিং মলে যায়, তখন তাকে অনুসরণ করে করে সেখানে হাজির হয় কায়লে। সে সরাসরি গিয়ে থালাপতির সাথে কথা বলে। প্রথমে থালাপতি তাকে চিনতে না পারলেও কায়লে যখন তার পরিচয় দেয় তখন সে চিনতে পারে। তবে দুষ্টুমি করে থালাপতি তাকে আন্টি বলে ডাকে, যা শুনে কায়লে বেশ রেগে যায়। আসলে কায়লে পেশায় একজন ক্রাইম রিপোর্টার। সে মূলত বিভিন্ন সিরিয়াল কিলারদের নিয়ে লেখালেখি এবং গবেষণা করে। এরপর থেকে মাঝে মধ্যেই তাদের দুজনের মধ্যে কথাবার্তা হতে থাকে। এভাবেই চলতে চলতে একদিন থালাপতি কায়লেকে একটা অনুরোধ করে বসে। গত ৩ বছর ধরে সে ভিজিকে মিলিটারিতে যোগ দেওয়ার আবেদনপত্র বা ফর্ম পূরণ করার জন্য বলছিল, কিন্তু ভিজি কিছুতেই তাদের রাজি হচ্ছিল না। থালাপতি কায়লেকে বলে যে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে যেন সে ভিজিকে দিয়ে ওই ফর্মে সই করিয়ে নেয়। যেহেতু কায়লের সাথে ভিজির সম্পর্ক বেশ ভালো, তাই থালাপতি আশা করে যে কায়লে বললে হয়তো ভিজি কথাটা শুনতেও পারে। কায়লে কাজটা করতে রাজি হয়ে যায়। সে ভাবে যদি সে এই কাজটা ঠিকঠাক করে দিতে পারে, তবে থালাপতির মনে তার জন্য একটা ভালো জায়গা তৈরি হবে। একদিন ওদের গ্রামে একটা উৎসব চলছিল। সবাই আনন্দ ফুর্তি আর নাচানাচিতে মেতে ছিল, আর ভিজিও তাদের সাথে যোগ দেয়। কিন্তু হঠাৎ একটা পুতুল দেখে ভিজির অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সেই পুতুলওয়ালা লোকটির সাথে ধস্তাধস্তি শুরু করে দেয় এবং এক পর্যায়ে পুতুলটি কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে অজ্ঞান হয়ে যায়। দ্রুত তাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি পরীক্ষা করে একটা ভয়াবহ তথ্য জানান। আসলে ছোটবেলায় ভিজির চোখের সামনেই তার মাকে দুর্বৃত্তরা খুন করেছিল। খুনিরা ঠিক এমনই একটা পুতুলের ভেতর থেকে বন্দুক বের করে গুলি চালিয়েছিল। সেই ঘটনায় আতঙ্ক বা ট্রমা ভিজি এখনও বয়ে বেড়াচ্ছে। তাই ওই পুতুলটি দেখা মাত্রই সে মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর থালাপতি আর কায়লে তদন্তের স্বার্থে ভিজির পুরনো বাড়িতে যায়। সেখানে তল্লাশি চালিয়ে তারা ঠিক এই রকম দেখতে একটা পুতুল খুঁজে পায়। পুতুলের চেন খুলতেই দেখা যায় তার ভেতরের একটা বন্দুক এখনও লুকানো রয়েছে। শুধু তাই নয়, সেখানে একটা রহস্যময় চাবিও পাওয়া যায়। থালাপতি আর কায়লে বসে নেই। তারা বের করার চেষ্টা করে এই পুতুলগুলো কারা বানায় আর কারা বাজারে সরবরাহ করে। সারা দেশে এই ধরনের পুতুল তৈরি করে এমন কয়েকটা কোম্পানি তারা খুঁজে পায়। এরপর যারা এই পুতুলগুলো পাইকারি বা খুচরা কিনেছিল তাদের একটা তালিকা সংগ্রহ করা হয়। ভালো করে অনুসন্ধান করে দেখা যায় এই পুতুল ক্রেতাদের বেশিরভাগই বড় বড় সব অপরাধের সাথে জড়িত। এই চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর তারা নিশ্চিত হয় যে এর পেছনে বিশাল কোনো অশুভ চক্র কাজ করছে এবং তারা বিষয়টি নিয়ে আরও গভীর তদন্ত শুরু করবে। এদিকে ভিজিকে অনেক বোঝানোর পরেও কোনো কাজ হয় না। হঠাৎ একদিন সে তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে
আমার বাড়ি থেকে আমাকে অনেক প্রেশার দিচ্ছে। তুমি যদি আমাকে সত্যি বিয়ে করতে চাও তাহলে এখনই পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব পাঠাও। প্রেমিকার কথা শুনে পরদিন সকালে ছেলেটি তার বাবা মা এবং আত্মীয় স্বজনদের নিয়ে ভিজির বাড়িতে হাজির হয়। শুরুতে থালাপতি কিছুটা বিরক্ত হলেও পরে শান্ত হয়ে সবার সাথে কথা বলতে বসে। কিন্তু ছেলেটির বাবা ছিল অত্যন্ত সংকীর্ণ মনা বা ন্যারো মাইন্ডেড। সে কারো কোনো যুক্তি মানতে রাজি ছিল না। সে সাফ জানিয়ে দেয় যে বিয়ের পর ভিজিকে আর পড়াশোনা করতে দেওয়া হবে না। তার মতে মেয়েদের জন্মই হয়েছে শুধু ঘর সংসার সামলানোর জন্য। এক পর্যায়ে লোকটা আরও আজে বাজে কথা বলতে শুরু করলে থালাপতি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনি প্রচণ্ড রেগে গিয়ে লোকটার কলার চেপে ধরে এবং ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। যাওয়ার সময় কড়া হুঁশিয়ারি দিয়ে বলে, তোকে যেন দ্বিতীয়বার এই বাড়ির আশেপাশে না দেখি। এই ঘটনায় ভিজির বয়ফ্রেন্ড অনেক অপমানিত বোধ করে এবং রেগে গিয়ে ভিজিকে বলে, তুমি কাজটা একদম ঠিক করলে না। আমাদের বাড়িতে ডেকে এনে তোমার চাচাকে দিয়ে আমার বাবাকে এভাবে অপমান করালে। এই বলে সেও রাগ করে পরিবার নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনায় ভিজি থালাপতির ওপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে অনেক আজে বাজে কথা শোনায়। আসলে ভিজি তার প্রেমিকের অন্তঃপ্রেমে এতটাই ডুবেছিল যে গত 12 বছর ধরে থালাপতি তার জন্য কত বড় বড় ত্যাগ স্বীকার করেছে সেগুলো তার চোখেই পড়ছিল না। স্নেহের পাত্রীর কাছ থেকে এমন ব্যবহার পেয়ে থালাপতি ভীষণভাবে ভেঙে পড়ে। তিনি কি করবেন বা কিভাবে পরিস্থিতি সামাল দেবে তা কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এভাবেই বিষণ্ণতায় দিন কাটতে থাকে। হঠাৎ একদিন ভিজির হাতে একটা বিশেষ ফাইল আসে। এই ফাইলের ভেতরে ছিল দুর্ধর্ষ অপরাধীজনের সমস্ত কুকর্মের অকাট্য প্রমাণ ও নথিপত্র। আসলে এক সাহসী সাংবাদিক নিজের জীবন বাজি রেখে এসব তথ্য জোগাড় করেছিলেন। ভিজি যখন ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ওই সাংবাদিক তার হাতের ফাইলটি তুলে দিয়ে অনুরোধ করেন যেন এটা কোনো মুখ্যমন্ত্রী বা সিএম এর কাছে পৌঁছে দেওয়া হয়। সাংবাদিকের অনেক অনুরোধের পর ভিজি রাজি হয় এবং সরকারের মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে ফাইলটি জমা দেয়। ফাইলের ভেতরকার তথ্যগুলো দেখে খোদ মুখ্যমন্ত্রীও ভিজির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ফাইলটি জমা দিয়ে ভিজি বাড়িতে ফিরে আসলেও থালাপতির সাথে তার দুর্ব্যবহার কমেনি। সে তার সাথে কথাবার্তা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। একদিন এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যে ভিজি যখন খাবার টেবিলে বসে খাচ্ছিল তখন থালাপতিও সেখানে খাবার খেতে বসে। তাকে দেখে ভিজির আগে নিজের থালাটা নিয়ে টেবিল থেকে উঠে চলে যায়। নিজের বাড়িতে এমন চরম অপমানিত ও অবহেলিত হয়ে থালাপতি মনে অনেক কষ্ট পেতে থাকে। সেদিন রাতে থালাপতির একটা চেয়ার নিয়ে বাড়ির বাইরে বসেছিলেন। ঠিক তখনই একদল সশস্ত্র গুন্ডা সেখানে হাজির হয় ভিজিকে শেষ করে দেওয়ার জন্য। আসলে ভিজি যে ফাইলটি মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছিল সেই খবরটি গোপন কোনো সূত্রে জনের কাছে পৌঁছে যায়। জন ভেবেছিল এই ফাইলের মধ্যে থাকা সমস্ত গোপন তথ্য হয়তো ভিজি জেনে ফেলেছে আর ভিজি বেঁচে থাকলে ভবিষ্যতে তার বড় কোনো ক্ষতি হতে পারে। এই আশঙ্কায় সে ভিজিকে মেরে ফেলার হুমকি দেয়। অথচ ভিজি জানতই না যে ওই ফাইলের ভেতরে আসলে কি লেখা ছিল। যাই হোক, কিলাররা যখন ভিজিকে মারতে বাড়ির দোরগোড়ায় পৌঁছায় তখন তারা সামনে থালাপতিকে বসে থাকতে দেখে। এক পর্যায়ে থালাপতির মুখে যখন আলো পড়ে তখন তারা চিনতে পেরে গুন্ডাদের লিডার একদম চমকে ওঠে। থালাপতিকে দেখে সে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে দলবল নিয়ে সেখান থেকে প্রাণ ভয়ে পালিয়ে যায়। গুন্ডারা তাদের আস্তানায় ফিরে আসার পর সবাই অবাক হয়ে লিডারকে জিজ্ঞেস করে, আপনি ওই লোকটাকে দেখে অতটা ভয় পেলেন কেন? তখন লিডার কাঁপা কাঁপা গলায় থালাপতির সেই ভয়ঙ্কর অতীত বলতে শুরু করে। সে জানায়, অনেকদিন আগের কথা, আমরা জঙ্গলের ভেতরের একটা গ্রাম দখল করার মিশনে গিয়েছিলাম। আমাদের উপর নির্দেশ ছিল গ্রামের সবাইকে মেরে ফেলে জায়গাটা ফাঁকা করে দেওয়ার। সেখানে গিয়ে আমরা নির্বিচারে গণহত্যা শুরু করি। পুরুষদের দড়িতে ঝুলিয়ে মারছিলাম আর বাচ্চাদের মারার জন্য আমরা একটা পৈশাচিক পদ্ধতি বেছে নিয়েছিলাম। বাচ্চাদের গায়ে খড়কুটো বেঁধে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তারপর তাদের শরীর আর দড়িতে তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে তারা জীবন্ত পুড়ে মারা যায়। লিডার বলতে থাকে, ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে যেন একটা ধারালো ফালা নেমে এলো। সেই ফালাটা আমাদের একজনের বুকের ভেতর দিয়ে ঢুকে গেল এবং তার ফিনকি দিয়ে বের হওয়ার রক্তে বাচ্চাদের গায়ে লাগা আগুনটা নিভে গেল। ঠিক তখনই সেখানে এন্ট্রি নিয়েছিল থালাপতি। হাতে থাকা তরবারি দিয়ে সে আমাদের সবাইকে কুচি কাটা করতে শুরু করে। ওখানে আমাদের যতজন লোক ছিল প্রায় সবাইকে সে একাই যমরাজের কাছে পাঠিয়ে দিয়েছিল। আমি কোনো মতে লুকিয়ে সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসি। সবশেষে লিডার সবাইকে সতর্ক করে দিয়ে বলে, ঠিক এই কারণেই ভিজির বাড়ির সামনে যখন থালাপতিকে দেখলাম আমার বুক ফেটে যাচ্ছিল। থালাপতি যতক্ষণ ভিজির পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ততক্ষণ ভিজিকে মারা কোনোভাবেই সম্ভব না। ওকে খতম করতে হলে আগে যে কোনো উপায়ে ওই দুজন ব্যক্তিকে আলাদা করতে হবে, তবেই কেবল ভিজিকে মারা সম্ভব হবে। ভিজিকে থালাপতির কাছ থেকে আলাদা করার জন্য পরের দিন সকালেই গুন্ডারা এক ভয়ানক চাল চালায়। তারা ভিজির প্রেমিকের এক বন্ধুকে হাত করে যেন সে ভিজিকে কৌশলে তাদের
আস্তানায় নিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী ভিজি যখন কলেজে আসে তখন সেই বন্ধুটি তাকে গিয়ে বলে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে একটা জায়গায় যেতে বলেছে, সে সেখানে তোমার জন্য অপেক্ষা করছে। সরল বিশ্বাসে ভিজি তার সাথে বাইকে উঠে পড়ে এবং সেই ছেলেটি তাকে নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হয়। এদিকে আগের রাতে গুন্ডানা বাড়িতে হানা দেওয়ায় থালাপাতির মনে সন্দেহ দানা বাঁধে। তিনি সকালেই পুলিশের কাছে যান। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ জানায় যে গত 4 দিন ধরে একদল লোক ভিজিকে অনুসরণ করছে এবং বড় কোনো বিপদ ঘটার সম্ভাবনাও আছে। এই খবর শুনে থালাপাতি বেশ আতঙ্কিত হয়ে পড়েন। ভিজি যখন সকালে বাড়ি থেকে বের হতে চায় থালাপাতি তাকে বারবার বারণ করে। এমনকি তিনি নিজে সাথে যেতে চাইলেও ভিজি তাকে পাত্তা না দিয়ে একা চলে যায়। কিন্তু থালাপাতি নিশ্চিত হতে না পেরে নিজেই ভিজির কলেজে গিয়ে হাজির হয়। সেখানে পৌঁছে তিনি জানতে পারে যে ভিজিকে তার এক বন্ধু এসে নিয়ে গেছে। থালাপাতি মুহূর্তেই বুঝতে পারে কোনো বড় ষড়যন্ত্র চলছে। তিনি দেরি না করে দ্রুত পুলিশের সাহায্য নেয় এবং তাদের লোকেশন ট্র্যাক করতে বলে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাদের সঠিক অবস্থানটি শনাক্ত করে থালাপাতিকে জানিয়ে দেয়। এদিকে সেই ছেলেটি ভিজিকে নিয়ে জনমানবহীন এক জায়গায় চলে আসে। সেখানে আগে থেকেই জনের পাঠানো সন্ত্রাসীরা অপেক্ষা করছিল। ভিজিকে ওদের হাতে তুলে দিয়ে ছেলেটা চুক্তির টাকা দাবি করে, কিন্তু সন্ত্রাসীরা কখনোই তাদের কথা রাখে না। টাকা দেওয়ার বলতে তারা সেখানে ছেলেটাকে মেরে ফেলে। একদম ঠিক কাজ করেছে। এরপর ওরা ভিজির ওপর চড়াও হয় এবং জেরা করতে শুরু করে। তুই ওই ফাইল সম্পর্কে কি জানিস? ফাইলটা তোকে কে দিয়েছে? সেই লোকটা এখন কোথায়? কিন্তু ভিজি তো এসবের কিছুই জানতো না। সে বারবার বলছিল যে সে নির্দোষ, কিন্তু পাষণ্ডরা তার কোনো কথাই শুনছিল না। তারা ভিজিকে প্রচণ্ড মারধর করতে থাকে এবং এক পর্যায়ে তাকে মেরে ফেলার প্রস্তুতি নেয়। ঠিক সেই সংকটময় মুহূর্তে সেখানে ঝড়ের গতিতে হাজির হয় থালাপাতি। নিজের কলিজার টুকরা ভিজির শরীর থেকে রক্ত ঝরতে দেখে থালাপাতির রক্ত যেন মাথায় চড়ে যায়। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে এক ভয়াবহ রূপ ধারণ করে। ভিজির গায়ে হাত তোলার অপরাধে তিনি কাউকে এক চুল ছাড় দেন না। জানোয়ারের মতো গর্জে উঠে তিনি সেখান থাকা সন্ত্রাসীদের কচু কাটা করতে শুরু করে। দেখতে দেখতে তিনি প্রায় সবাইকে নিকেশ করে দেয়। এই খবরটা দ্রুত জনের কাছে পৌঁছালে সে প্রচণ্ড রেগে যায়। থালাপাতিকে চিরতরে থামিয়ে দেওয়ার জন্য জন এবার তার সবচেয়ে দক্ষ এবং দুর্ধর্ষ স্কিল ফাইটারদের সেখানে পাঠায়। শুরু হতে যাচ্ছে এক অসম লড়াই। একটানা এত জনের সাথে লড়াই করার ফলে থালাপাতি কিছুটা ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছিল। এই সুযোগে জনের পাঠানো বিশেষ যোদ্ধারা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং কাবু করে ফেলে। এরপর একজন সন্ত্রাসী তার হাতে ফোন ধরিয়ে দেয় জন হিমলারের সাথে কথা বলার জন্য। প্রথমে কিছুক্ষণ ভয়েস কলে কথা বলার পর জন ভিডিও কল অন করে। স্ক্রিনে জনের চেহারাটা দেখা মাত্রই থালাপাতি চমকে ওঠে। আসলে জনের একটা পুরনো পরিচয় ছিল। সে আগে একজন সৎ পুলিশ অফিসার ছিল। তাকে দেখে থালাপাতির মনে পড়ে যায় পেছনের অনেক পুরনো স্মৃতি। একজন পুলিশ অফিসার থেকে জন কিভাবে দেশদ্রোহী সন্ত্রাসীতে পরিণত হলো, সেই রহস্যটি গল্পের একটু সামনের দিকে গেলেই পরিষ্কার হবে। পুরনো শত্রুকে চোখের সামনে দেখে থালাপাতির শরীরে যেন নতুন করে 1000 গুণ শক্তি ফিরে আসে। তিনি অমানসিক শক্তিতে জনের সেই স্পেশাল ফাইটারদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং চোখের পলকে তাদের অস্তিত্ব মিশিয়ে দেয়। সবাইকে খতম করে থালাপাতি সেই ফোনটি হাতে নেয় যেখানে জন ভিডিও কলে যুক্ত ছিল। ফোনটি উঁচিয়ে ধরে থালাপাতি জনকে চরম হুঁশিয়ারি দিয়ে বলে, দেখ জন, তোর পাঠানো লোকদের আমি কি অবস্থা করেছি। খুব শীঘ্রই তোর অবস্থাও ঠিক এমনই হতে যাচ্ছে। তোর সাথে আমার পুরনো যে হিসাবটা ছিল সেটা প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু এই নতুন চ্যাপ্টারটা খুলে তুই জীবনের সবচেয়ে বড় ভুলটা করলি। নিজের মৃত্যুকে তুই নিজেই ডেকে এনেছিস। থালাপাতির এমন ভয়ঙ্কর হুঙ্কার আর হুমকি শুনেও জনের চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না, বরং সে এক কুটিল হাসি দিয়ে যেন পরবর্তী যুদ্ধের আমন্ত্রণ জানায়। গল্পের দৃশ্যপট এবার কয়েক বছর পেছনে অর্থাৎ ফ্ল্যাশব্যাকে ফিরে আসে। তখন একটি গ্রামের মানুষ অত্যন্ত সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই গ্রামে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসে। যারা গ্রামের দেশি মদ বা লাল পানি পান করত তাদের মধ্যে একে একে মৃত্যু শুরু হয়। দেখতে দেখতে মাত্র একদিনেই প্রায় 50 থেকে 70 জন মানুষ মারা যায়। এই গণমৃত্যুর ঘটনায় গ্রামবাসীরা স্তম্ভিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র বা বিষক্রিয়া রয়েছে। না হলে একসাথে এতগুলো মানুষ কখনোই মারা যেত না। ন্যায় বিচারের দাবিতে গ্রামের সবাই একজোট হয়ে মৃতদেহগুলো নিয়ে এক বিশাল মিছিল বের করে। তারা এই হত্যাকাণ্ডের পেছনের মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে থাকে, কিন্তু গ্রামবাসীরা জানত না যে এই মৃত্যুর কারিগররা অত্যন্ত প্রভাবশালী এবং ভয়ঙ্কর মানুষ, যাদের ছোঁয়া সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তা সত্ত্বেও নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা প্রতিবাদ চালিয়ে যায়। বাহ, কি সুন্দর! মদখোরদের যাই হোক, এটা বাদ। কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল থামাতে বিশাল পুলিশ বাহিনী সেখানে হাজির হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে না পেরে পুলিশ কোনো উস্কানি ছাড়াই নির্বিচারে গুলি চালাতে শুরু করে।
যে পুলিশদের দায়িত্ব সাধারণ মানুষের জানমাল রক্ষা করা, তারাই ক্ষমতার লোভে আর সাধারণ নিরস্ত্র মানুষকে পাখির মতো মারতে থাকে। সেখানে উপস্থিত প্রায় সবাই পুলিশের গুলিতে প্রাণ হারায়। হাতে গোনা কয়েকজন মাত্র সেখান থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়। তবে এই নারকীয় হত্যাকাণ্ডের মাঝেও একজন সাহসী নারী সেখানে আমরণ অনশনে বসে পড়েন। চারিদিকে লাশের স্তূপের মাঝে তার এই প্রতিবাদী অবস্থান দেখে পুরো দেশ কেঁপে ওঠে। এই ঘটনাটি দেশের সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয় এবং সরকারের ভিত নাড়িয়ে দেয়। তখন জন ছিল একজন নিষ্ঠাবান এবং প্রভাবশালী পুলিশ অফিসার। তার প্রেমিকাও পুলিশের একটা বড় পদে কর্মরত ছিলেন। সে সময় জন একজন ঘোরতর দেশপ্রেমিক হিসেবেই পরিচিত ছিল। পুলিশ যখন সাধারণ গ্রামবাসীদের উপর গুলি চালিয়েছিল, এই খবর শুনে জন প্রচণ্ড রাগান্বিত হয়। সে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত অফিসারদের কড়া ভাষায় গালমন্দ করে এবং জানতে চায় কেন তারা এমন অমানবিক সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু উপস্থিত কর্মকর্তাদের কেউই মুখ খুলতে সাহস পাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে একজন সৎ কনস্টেবল এগিয়ে এসে জনের কাছে সব সত্যি খুলে বলে। সে কিছু নথিপত্র এবং ফাইল জনের সামনে তুলে ধরে প্রমাণ করে যে কেন এতগুলো মানুষ একসাথে বিষক্রিয়ায় মারা গেল এবং কার আদেশে পুলিশ সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করেছে। এই পুরো নারকীয় কাণ্ডের মূল হোতা ছিল একজন প্রভাবশালী রাজনীতিবিদ যার নাম রাঙ্গা। এই প্রদেশের মানুষ তাকে জমের মতো ভয় পেত এবং তার বিরুদ্ধে টু শব্দ করার সাহসও কারো ছিল না। সব শুনে জন রেগে ফেটে পড়ে এবং কোনো পরোয়া না করেই রাঙ্গাকে গ্রেফতার করার জন্য তার প্রাসাদে গিয়ে হাজির হয়। জনকে সেখানে দেখে রাঙ্গা এবং তার সাঙ্গপাঙ্গুরা প্রথমে মনে করেছিল যে সে হয়তো কিছু টাকা পয়সার লোভে এসেছে, কিন্তু জন যখন সরাসরি তাকে গ্রেফতারের ঘোষণা দেয় তখন তারা সবাই এটাকে বিদ্রূপের ছলে হেসে উড়িয়ে দেয়। জন হিতাহিত জ্ঞান হারিয়ে রাঙ্গার কলার চেপে ধরলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু রাঙ্গা সবাইকে শান্ত করে জনকে বলে একবার বাইরে গিয়ে দেখে আয়। জন বাইরে গিয়ে দেখে হাজার হাজার মানুষ রাঙ্গার বাড়ির সামনে জড়ো হয়েছে। একজন পুলিশ অফিসার তাদের নেতাকে গ্রেফতার করতে এসেছে শুনে তারা সবাই প্রতিবাদ করতে এসেছে। এই জনসমুদ্র দেখে জন হকচকিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় তার প্রেমিকাকে জিম্মি করে সেখানে ধরে আনা হয়েছে। প্রেমিকার জীবন বিপন্ন দেখে জন সম্পূর্ণ নিরুপায় হয়ে পড়ে। এরপর রাঙ্গার লোকরা জনের উপর চড়াও হয় এবং সবার সামনে তার পুলিশের পোশাক ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। জনের সাথে থাকা সেই কনস্টেবলকেও তারা একইভাবে চরম অপমানিত করে। শেষ পর্যন্ত রাঙ্গার লোকজন তাদের দুজনকে শুধু অন্তর্বাস পরা অবস্থায় ঘর থেকে বের করে দেয় এবং সেই ছেঁড়া পোশাকগুলো কনস্টেবলদের হাতে ধরিয়ে দেয়। অর্ধনগ্ন অবস্থায় যখন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, উপস্থিত জনতা তাদের দেখে অট্টহাসিতে মেতে ওঠে। সেই মুহূর্তে নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মানুষ বলে মনে হচ্ছিল জনের। এই চরম অপমানই হয়তো তাকে দেশপ্রেমিক পুলিশ থেকে একজন ভয়ঙ্কর অপরাধীতে পরিণত করেছিল। পরদিন সকালে অনশনরত সেই মহিলার কাছে রাঙ্গার এক লোক এসে কিছু ছোট ছোট কাপড় রেখে যায়। কাপড়গুলো দেখা মাত্রই মহিলাটি কান্নায় ভেঙে পড়ে, কারণ ওগুলো ছিল তার ছোট্ট মেয়ের। সেই শোককে শক্তিতে রূপান্তর করে মহিলাটি তার মেয়ের কাপড়গুলো একটা দড়িতে বেঁধে পতাকা হিসেবে উড়িয়ে দেয়। এই দৃশ্যটা সংবাদের শিরোনাম হয়ে যায় এবং সাধারণ মানুষের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয়। দলে দলে মানুষ এসে সেই মহিলার পাশে দাঁড়াতে শুরু করে, কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ রাঙ্গা এটা সহ্য করতে পারেনি। তার লেলিয়ে দেওয়া গুন্ডারা আবারও সেখানে চড়াও হয় এবং নিরস্ত্র মানুষের ওপর নৃশংস অত্যাচার শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় উপরমহলের নির্দেশ সেখানে বিশেষ মিশনে পাঠানো হয় থালাপতিকে। যখন সন্ত্রাসীরা সেই অসহায় মহিলার ওপর চরম অত্যাচার করছিল, ঠিক তখনই রণমূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হয় থালাপতি। হাতে থাকা ধারালো তলোয়ার দিয়ে তিনি রাঙ্গার লোকজনকে কচু কাটা করতে শুরু করে। থালাপতির প্রতিটা আঘাত ছিল বজ্রের মতো। সেখানে উপস্থিত ঘাতকদের কাউকেই তিনি রেহাই দেননি। চারিদিকে লাশের স্তূপ বানিয়ে তিনি সন্ত্রাসীদের একদম নিশ্চিহ্ন করে দেয়। সবাইকে খতম করার পর থালাপতি সযত্নে সেই মহিলার কাছে খাবার নিয়ে যায়, কিন্তু সেই মহিষী নারী কোনোভাবেই খাবার গ্রহণ করতে রাজি হচ্ছিলেন না। নিজের সন্তান, পরিবার আর পুরো গ্রামকে হারিয়ে তার কাছে বেঁচে থাকাটাই ছিল অর্থহীন। তাই তিনি নিজের অনশন ভাঙতে চাইছিলেন না। থালাপতি তখন তাকে পরম মমতায় অনেকভাবে বোঝাতে শুরু করে যেন তিনি অন্তত নিজের শক্তির জন্য হলেও খাবারটুকু মুখে তুলে নেন। হঠাৎ থালাপতির ফোনে একটা কল আসে। ওপাশ থেকে রাঙ্গা তাকে চরম হুমকি দিতে শুরু করে, কিন্তু থালাপতি তাতে বিন্দু মাত্র বিচলিত হয়নি। কথা শেষ করে থালাপতি যখন দোতলার বারান্দায় গিয়ে দাঁড়ায়, ঠিক তখনই নিচ দিয়ে একটা গাড়ি দ্রুত গতিতে চলে যায়। গাড়ি থেকে রাঙ্গার লোকজনরা একটা বিবস্ত্র তরুণীর লাশ ছুঁড়ে ফেলে দিয়ে যায়। দুর্ভাগ্যবশত এটা ছিল অনশনরত সেই মহিলার মেয়ের লাশ। নিজের সন্তানের নিথর দেহ দেখে মহিলাটি কান্নায় ভেঙে পড়ে। এই পৈশাচিক দৃশ্য দেখে থালাপতির রাগ চরমে পৌঁছায়। ঠিক সেই মুহূর্তে রাঙ্গা আবারও ফোন করে সেই মা ও মেয়েকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং থালাপতিকে তার প্রাসাদে আসার স্পর্ধা দেখানোর চ্যালেঞ্জ দেয়।
পরদিন সকালে থালাপতি এবং সেই মহিলাটি রাঙ্গার বিশাল প্রাসাদে গিয়ে হাজির হয়। সেখানে হাজার হাজার মানুষের ভিড় ছিল। ঘরের ভেতরে তাদের দুজনকে খাবার খেতে দেওয়া হয়, কিন্তু ওরা যখন খাচ্ছিল হঠাৎ রাঙ্গা উঠে এসে সেই মহিলাটিকে কষে একটা থাপ্পড় মারে এবং অত্যন্ত আজে বাজে ভাষায় গালিগালাজ করতে শুরু করে। মহিলাটি তখন প্রথমবার জানতে পারে যে তার জীবনের সব ধ্বংসের মূল হোতা আসলে এই রাঙ্গাই। এই দৃশ্য দেখে রাঙ্গার লোকজনেরা অট্ট হাসিতে ফেটে পড়ে। রাগে কাঁপতে থাকা থালাপতি আর ধৈর্য ধরতে পারলেন না। মুহূর্তের মধ্যে তিনি পকেট থেকে একটা ছুরি বের করে পাশে থাকা এক গুন্ডার বুকে গেঁথে দেয়। পুরো ঘরে মুহূর্তেই পিনপতন নীরবতা নেমে আসে। রাঙ্গা চেঁচিয়ে থালাপতির ওপর গরম দেখাতে গেলে সেই মহিলাটি এবার ঘুরে দাঁড়িয়ে রাঙ্গাকে সজোরে একটা চর কষিয়ে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে রাঙ্গার একজন লোক বারান্দায় গিয়ে বাইরের জনতাকে উস্কে দেয় এবং বলে যে পুলিশ অফিসার রাঙ্গাকে গ্রেফতার করতে এসেছে। বাইরের উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। ঠিক তখনই থালাপতি বারান্দায় এসে দাঁড়ায় এবং জোরে একটা শীষ দেয়। সাথে সাথে থালাপতির ছদ্মবেশে থাকা বিশেষ বাহিনী অ্যাক্টিভ হয়ে যায় এবং ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার থালাপতির পালা। পথে একটা চাবুক খুঁজে পায় তিনি এবং সেটি দিয়ে রাঙ্গাকে পশুর মতো মারতে শুরু করে। অনেকক্ষণ পেটানোর পর রাঙ্গার গলা সেই চাবুক দিয়ে পেঁচিয়ে ধরে তাকে কেবল অন্তর্বাস পরিয়ে সবার সামনে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। ঠিক যেভাবে রাঙ্গা সেই সৎ পুলিশ অফিসারটিকে অপমান করেছিল, একইভাবে তাকে চরম বেইজ্জতি করে থালাপতি সরাসরি থানায় নিয়ে তাকে লকআপে পুরে দেয়। সেদিনের সেই চরম অপমানের পর জনের মানসিক অবস্থা একদম ভেঙে পড়েছিল। লোক হাসাহাসি আর সেই অর্ধনগ্ন অবস্থার স্মৃতি তাকে কুরে কুরে খাচ্ছিল। এক পর্যায়ে সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং নিজের সামনে নিজেরই এক প্রতিচ্ছবি দেখতে পায়। আসলে চরম ট্রমা থেকে এসব জনের অবচেতন মন নিজের ভেতরের এক ডেভিল বা শয়তানি সত্তা তৈরি করে ফেলেছিল। সেই ছায়া জন তাকে বারবার প্ররোচনা দিচ্ছিল প্রতিহিংসা পরায়ণ আর খারাপ হয়ে ওঠার জন্য। এক পর্যায়ে সেই কাল্পনিক সত্তাটি জনের দিকে বন্দুক তাক করে গুলি চালায় আর সাথে সাথে জনের বাস্তব সত্তার মৃত্যু ঘটে মানসিকভাবে। কিছুক্ষণ পর একজন কনস্টেবলের ডাকে জনের জ্ঞান ফিরে আসে। সে তাকে একটা পোশাক দিয়ে জানায় যে থালাপতি রাঙ্গাকে ধরে নিয়ে এসেছে। জন সেই পোশাক পরে লকআপে গিয়ে রাঙ্গার মুখোমুখি হয়, কিন্তু এবার রাঙ্গার সাথে কথা বলার সময় জনের ব্যক্তিত্ব ছিল সম্পূর্ণ আলাদা। তার চোখে মুখে এখন আর সেই আদর্শবাদী পুলিশ অফিসারের ছাপ নেই, বরং এক হিংস্র শয়তানি সত্তা ফুটে উঠেছিল। সেখান থেকে বের হয়েই জন তার পুলিশের ক্ষমতা ব্যবহার করে আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত অপরাধীদের সাথে হাত মেলায়। পুরো রাজ্যে সে তাণ্ডব শুরু করে দেয়। এমনকি এক বড় উৎসবের সময় পটকা আর আতশবাজির আড়ালে জন শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে প্রচুর মানুষকে গণহারে হত্যা করে। এই নৃশংসতা যে খোদ পুলিশের লোক হয়ে জনই করাচ্ছে তা থালাপতি জানতে পারে। তিনি সরাসরি জনের অফিসে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জন তাকে পাত্তাই দেয় না, বরং তাকে নিজের পার্সোনাল রুমে নিয়ে গিয়ে দম্ভের সাথে দেখায় যে সে কত বড় বড় অপরাধীকে ধরার পরিকল্পনা করেছিল, কিন্তু সিস্টেম আর সরকারের অসহযোগিতার কারণে সে আজ অপরাধী হতে বাধ্য হয়েছে। থালাপতি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও জন তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তর্কের এক পর্যায়ে জন হঠাৎ করে থালাপতির সাথে থাকা এক বিশ্বস্ত বন্ধুকে গুলি করে মেরে ফেলে। নিজের চোখের সামনে বন্ধুর মৃত্যু দেখে থালাপতি প্রচণ্ড রেগে যায় এবং জনের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দুজনের মধ্যে এক বিধ্বংসী লড়াই। লড়াই চলাকালীন থালাপতির করা একটা গুলি জনের কাঁধে আর দ্বিতীয় গুলিটি পেটে গিয়ে লাগে। ঠিক সেই মুহূর্তে একদল পুলিশ সেখানে ঢুকে পড়ে এবং থালাপতিকে বন্দী করে। জন নিজের ক্ষমতা ব্যবহার করে পুরো ঘটনাটা উল্টে দেয়। বন্ধুকে হত্যার দায়ও এসে পড়ে থালাপতির কাঁধে। ফলস্বরূপ বীর হওয়ার বদলে থালাপতিকে অপরাধী হিসেবে জেলে যেতে হয়। গল্পের কাহিনী এবার বর্তমান সময়ে ফিরে আসে। আসলে এই পুরো অতীত কাহিনীটি জন সেখানে উপস্থিত সবাইকে শোনাচ্ছিল। জনের মুখ থেকে এই সত্য জানার পর সবাই বুঝতে পারে যে থালাপতি কত বড় অন্যায়ের শিকার হয়েছে এবং কতটা কষ্টের মধ্য দিয়ে গেছে। ভিজি তখন অনুভব করে থালাপতি তাকে কতটা ভালোবাসে এবং তার বাবার স্বপ্ন পূরণে তিনি কতটা মরিয়া। নিজের ভুল বুঝতে পেরে ভিজি সিদ্ধান্ত নেয় যে সে আর্মিতেই জয়েন করবে। থালাপতি কালক্ষেপণ না করে ভিজিকে নিয়ে শহরের সেরা আর্মি ট্রেনিং একাডেমিতে হাজির হয়। সেখানে গিয়ে দেখা যায় পুরো একাডেমিতে কোনো মেয়ে নেই, সবাই ছেলে। একাডেমির ট্রেনার কোনোভাবেই ভিজিকে ভর্তি করাতে রাজি হচ্ছিলেন না। তার ধারণা ছিল মেয়েরা শারীরিকভাবে দুর্বল এবং তারা আর্মির কঠোর প্রশিক্ষণের যোগ্য নয়। থালাপতির বারবার অনুরোধে ট্রেনার তখন ভিজিকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। ট্রেনারের নির্দেশে ভিজিকে বিভিন্ন কঠিন ব্যায়াম করতে দেয়া হয়, কিন্তু সে ঠিকঠাক কিছুই করতে পারছিল না। শেষে ট্রেনার তার সবথেকে সেরা ছাত্রকে ডেকে পাঠায় এবং ভিজির সাথে লড়াই করতে বলে। সেই শক্তিশালী ছাত্রের মাত্র একটা ঘুষি আর লাথি খেয়েই ভিজি মাটিতে লুটিয়ে পড়ে। ট্রেনার তখন তাচ্ছিল্য করে থালাপতিকে বলে, দেখলেন তো মেয়েরা কতটা দুর্বল, এদের দিয়ে কিচ্ছু হবে না। ট্রেনারের এই অপমানজনক কথা থালাপতি মেনে নিতে পারলেন না।
তিনি নিজেই রিংয়ের ভেতর ঢুকে পড়ে এবং সেই ছাত্রটিকে চ্যালেঞ্জ করে বলে, তোমার বয়স 25 আর আমার বয়স 50, এসো আমার সাথে লড়াই করো, দেখি তুমি পারো কিনা। থালাপতির অমানসিক শক্তির সামনে এসে ছাত্রটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। থালাপতি তাকে বেদম মার দিয়ে ট্রেনারকে বুঝিয়ে দেয় যে বয়স বা লিঙ্গ বড় কথা নয়, আসল হলো মনের জোর আর ট্রেনিং। ঠিক সেই মুহূর্তে সেখানে কয়েকজন গার্ড একটা লোক আর একটা ছোট বাচ্চাকে ধরে নিয়ে আসে। জানা যায় লোকটা এই বাচ্চাটিকে চকলেটের লোভ দেখিয়ে ব্যাড টাচ বা অশালীন স্পর্শ করত। থালাপতি তখন ছোট মেয়েটির কাছে গিয়ে মমতা নিয়ে জিজ্ঞেস করে সে কি গুড টাচ আর ব্যাড টাচের পার্থক্য জানে কিনা। মেয়েটি তখন জানায় যে তাকে কি এসব শেখায়নি। তখন থালাপতি মেয়েটাকে নিয়ে সোজা তার স্কুলে চলে যায়। স্কুলে তখন একটা অনুষ্ঠান চলছিল। থালাপতি মঞ্চে উঠে সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করে যে আজ তিনি সব ক্লাসে বিশেষ শিক্ষা দেবে। তিনি উপস্থিত সবাইকে বোঝায় যে ছোটবেলা থেকেই মেয়েদের সচেতন করতে হবে। যদি কেউ তাদের সাথে খারাপ আচরণ বা স্পর্শ করে তবে সাথে সাথে যেন তারা বড়দের বা বাবা মাকে জানায়। থালাপতির এমন দূরদর্শী চিন্তাভাবনা আর তেজ দেখে সেই ট্রেনারের মন গলে যায়। তিনি পরম শ্রদ্ধায় থালাপতিকে স্যালুট দেয় এবং ভিজিকে সেই একাডেমিতে ভর্তি করতে রাজি হয়। একাডেমিতে ভিজি ট্রেনিং পুরো দমে শুরু হয়ে যায়। সে বেশ মনোযোগ দিয়ে সবকিছু শিখছিল, কিন্তু এর মধ্যেও তার পুরনো সেই মানসিক সমস্যাটা মাঝে মধ্যে বাধা হয়ে দাঁড়াতো। আচমকা কোনো অস্বাভাবিক কিছু ঘটতে দেখলে বা বড় কোনো শব্দ শুনলে এখনও তার দম বন্ধ হয়ে আসতো, নিঃশ্বাস নিতে কষ্ট হতো। একদিন ট্রেনিং চলাকালীন থালাপতি তাকে দেখতে আসে এবং ভিজির শারীরিক অবস্থা দেখে তিনি বেশ চিন্তিত হয়ে পড়ে। ঠিক সেই সময় সেখানে ভিজির সেই বয়ফ্রেন্ড হাজির হয়। থালাপতি তাকে বাধা দিয়ে বলেন যেন এখন ভিজিকে বিরক্ত না করা হয়, কিন্তু ভিজি তাকে দেখে নিজের কাছে ডেকে নেয় এবং কথা বলতে শুরু করে। ছেলেটি এসেই তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে বলে, তোমার এই কষ্টকর ট্রেনিং করার কোনো দরকারই নেই, আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি, চলো আমরা বিয়ে করে ফেলি। এই আর্মি টার্মি তোমার জন্য নয়। কিন্তু এবার ভিজি দমে যায়নি। সে পরিষ্কার জানিয়ে দেয়, না, এটাই এখন আমার একমাত্র স্বপ্ন। ছেলেটি তখন ক্ষিপ্ত হয়ে বলে, তুমি আবারও তোমার ওই চাচার ফাঁদে পা দিচ্ছ, আমাকে ছেড়ে ওনার কথা বিশ্বাস করছো? ভিজি তখন অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দেয়, হ্যাঁ করছি, কারণ গত 12 বছর ধরে উনি কোনো স্বার্থ ছাড়াই আমাকে ভালোবেসেছেন। আমার জন্য উনি যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন সেটা তুমি কল্পনাও করতে পারবে না। নিজের অতি আদরের ভিজির মুখে এমন স্বীকৃতি আর বিশ্বাসের কথা শুনে থালাপতির মন পরম শান্তিতে ভরে যায়। দীর্ঘ এক যুগের অবহেলা, কষ্ট আর ত্যাগের পর আজ যেন তার সমস্ত দুঃখ নিমিশেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তিনি বুঝতে পারেন তার পরিশ্রম বৃথা যায়নি। এদিকে থালাপতি এবং কাইল বসে নেই। তারা আড়ালে থেকে জনের সমস্ত কর্মকাণ্ডের উপর নজর রাখছিল। তদন্ত করতে গিয়ে তারা জনের অতীত এবং বর্তমানের ভয়াবহ সব তথ্য জানতে পারে। এমনকি যে রাঙ্গাকে থালাপতি একসময় লকআপে পড়েছিলেন, সেও এখন জনের আন্ডারে কাজ করছে। জন তার পুরনো ক্ষোভ মেটাতে রাঙ্গাকে আদেশ দেয় সেই জঙ্গল ঘেরা গ্রামটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, যে গ্রামটিকে একদিন থালাপতি নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিলেন। আদেশ পাওয়া মাত্রই রাঙ্গা বিশাল এক সশস্ত্র বাহিনী নিয়ে গ্রামে হামলা চালায় এবং নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করতে শুরু করে। অসহায় গ্রামবাসী যন্ত্রণায় কাতরাচ্ছিল আর বারবার থালাপতির নাম ধরে ডাকছিল। ঠিক তখনই সেখানে কালবৈশাখী ঝড়ের মতো উপস্থিত হয় থালাপতি। রাঙ্গার পোষা গুন্ডাদের তিনি জমের মতো মারতে শুরু করে এবং তাদের শোচনীয় পরাজয় ঘটিয়ে রাঙ্গাকে ধরে একটা পরিত্যক্ত গুদামে নিয়ে আসে। থালাপতির হাতে সেই পুরনো চাবুকটি দেখে রাঙ্গা আতঙ্কে কুঁকড়ে যায়, কারণ সেই চাবুকের মারের দাগ তার শরীরে আজও অমলিন। মৃত্যু ভয়ে রাঙ্গা তখন জনের সমস্ত গোপন পরিকল্পনা ফাঁস করতে শুরু করে। সে জানায় সেদিন থালাপতির গুলিতে জন প্রায় মরতে বসেছিল, কিন্তু রাঙ্গাই তাকে গোপনে বাঁচিয়ে আফ্রিকা পাঠানোর ব্যবস্থা করে দেয়। সেখানে গিয়ে জন সময়ের সাথে সাথে প্রচণ্ড ক্ষমতাবান হয়ে ওঠে, এমনকি আফ্রিকার একটা দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে সে পুরো দেশটাকেই দখল করে নেয়। জনের বর্তমান লক্ষ্য হলো নিজের দেশেও একই রকম অরাজকতা সৃষ্টি করা এবং পুরো দেশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। রাঙ্গার মুখে এই অবিশ্বাস্য ও ভয়ঙ্কর পরিকল্পনার কথা শুনে থালাপতি চমকে ওঠে। তিনি বুঝতে পারে এবারের শত্রু আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জনের কাছে এখন অগাধ টাকা আর বিশাল অস্ত্র ভাণ্ডার রয়েছে। এমন একজন আন্তর্জাতিক স্তরের অপরাধীকে থালাপতি একা কিভাবে থামাবে তা ভেবে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। কয়েকদিন পর মুখ্যমন্ত্রী বা সিএম এর কার্যালয়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল, কিন্তু জন হিমলার আগে থেকেই তার কালো টাকা দিয়ে সেখানকার অনেক স্পেশাল সোলজারকে নিজের দলে ভিড়িয়ে নিয়েছিল। তাদের সহায়তায় জনের সশস্ত্র বাহিনী সিএম অফিসের ভেতরে ঢুকে পড়ে এবং অনুগত অন্যান্য সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়। ব্যাপক রক্তপাতের পর জন নিজেই সেখানে এসে উপস্থিত হয়। মুখ্যমন্ত্রী সহ রাষ্ট্রের বড় বড় কর্মকর্তাদের সে জিম্মি করে ফেলে এবং পুরো ভবনটি নিজের দখলে নিয়ে আসে। ভবনটি দখলের পর জনের লোকেরা সেখানে বড় বড় কয়েকটি রহস্যময় বক্স নিয়ে আসতে শুরু করে।
কেউ বুঝতে পারছিল না এই বক্সগুলোর ভিতরে আসলে কি আছে। ততক্ষণে সিএম অফিসের বাইরে হাজার হাজার সৈন্য আর কমান্ডো অবস্থান নিয়েছে। তারা হ্যান্ড মাইক দিয়ে ভেতরে থাকা সন্ত্রাসীদের আত্মসমর্পণ করার জন্য বারবার ওয়ার্নিং দিচ্ছিল। হঠাৎ এক বিকট শব্দে ভবনের দেয়াল ভেঙে কিছু একটা বাইরে বেরিয়ে আসে। দেখা যায় এই বক্সগুলোর ভেতরে ছিল অত্যাধুনিক প্রযুক্তির রোবট সৈন্য। এই অ্যাডভান্সড রোবটগুলোর সামনে সাধারণ সোলজাররা খড়কুটোর মতো উড়ে যাচ্ছিল। চোখের পলকে পুরো এলাকাটি একটা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ও আর্মি হেলিকপ্টার নিয়ে আকাশ থেকে হামলা চালালেও এই রোবটগুলো কোনো ক্ষতি করা সম্ভব হচ্ছিল না। বরং রোবটগুলো একতরফাভাবে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিঃশেষ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং প্রাণের ঝুঁকি এড়াতে সেনাবাহিনীর টপ কমান্ডের কর্মকর্তারা পিছু হটার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তারা বুঝতে পারে তাদের এই দানবীয় রোবটদের থামানোর ক্ষমতা সাধারণ অস্ত্রের নেই। এদিকে ভবনের ভেতর থেকে জন এক ভয়ঙ্কর ঘোষণা দেয়। সে এই এলাকাটিকে প্রতিবেশী দেশের সাথে যুক্ত করার পরিকল্পনা করছে। তার এই উস্কানিমূলক বক্তব্য মুহূর্তের মধ্যে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়। একদল উগ্রপন্থী মানুষ সাধারণ মুসলমানদের ঘরবাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ শুরু করে। অসহায় মানুষ সাহায্যের জন্য পুলিশের কাছে গেলেও এক সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশ তাদের জন্য দরজা বন্ধ করে দেয়। জনের এই সুপরিকল্পিত চালের কারণে পুরো দেশে এক ভয়াবহ গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হয়। দেশের এই চরম অরাজকতার সময়ে থালাপাতি আর কায়েলে বসে নেই। তারা গোপনে একটা বিশেষ টিম প্রস্তুত করেছিল। তাদের এই টিমে ছিল একজন মেধাবী বিজ্ঞানী, যিনি অত্যন্ত অল্প সময়ে কয়েকটা প্রোটোটাইপ লেজার গান তৈরি করে ফেলে। এই বিশেষ অস্ত্রগুলো দিয়ে সহজেই সেই শক্তিশালী রোবটদেরকে ধ্বংস করা সম্ভব। পুরো অভিযানটিকে সফল করতে থালাপাতি তাদের বাহিনীকে 3টি ভাগে ভাগ করে। নাম্বার 1, প্রথম টিম, তারা লেজার গান নিয়ে সরাসরি রোবটদের সাথে লড়াই করতে যাবে। দ্বিতীয় টিম, এই টিমের কাজ হবে কৌশলে রোবটদের কন্ট্রোল রুমে ঢুকে পড়া এবং হ্যাক করার মাধ্যমে রোবটগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। তৃতীয় টিম, এই টিমে থাকবে খোদ থালাপতি এবং ভিজি। তারা দ্রুতগামী গাড়ি নিয়ে সরাসরি সামনে দিয়ে ঢুকে পড়বে, যাতে জনের মনোযোগ তাদের দিকে থাকে এবং বাকি দুটি টিম তাদের কাজ সহজেই করতে পারে। পরিকল্পনা অনুযায়ী 3টি টিম 3 দিক থেকে একযোগে মরণপণ অভিযানে ঝাঁপিয়ে পড়ে। থালাপাতি আর ভিজি যে গাড়িটি নিয়ে সিএম অফিসের দিকে এগোচ্ছিল সেটি ছিল অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। তাদের দেখা মাত্রই জন ড্রোন বাহিনীর একটা বিশাল বহর লাগিয়ে দেয়। কিন্তু থালাপাতি কোনো সুযোগ না দিয়ে নিখুঁত নিশানায় একটা মিসাইল ছুড়ে সেই ড্রোনগুলোকে মাঝ আকাশে ধ্বংস করে দেয়। পর মুহূর্তেই একদল রোবট সৈন্য সরাসরি তাদের গাড়িতে আক্রমণ শুরু করে। রোবটগুলোর ক্রমাগত আঘাতে ধীরে ধীরে গাড়িটি ড্যামেজ হতে শুরু করে। ওদিকে কন্ট্রোল রুমে ঢোকা থালাপতির টিম আপ্রাণ চেষ্টা করছিল রোবটগুলোর কোডিং হ্যাক করার জন্য, কিন্তু এটি ছিল বেশ সময় সাপেক্ষ কাজ। এদিকে রোবটরা একসময় গাড়িটি ভেঙে ফেলতে সক্ষম হয় এবং থালাপাতি ও ভিজিকে যখন তারা চূড়ান্ত আঘাত করতে যাবে ঠিক তখনই যাদের মতো সব রোবট স্থির হয়ে যায়। আসলে কন্ট্রোল রুমের কাজ তখন সফলভাবে শেষ হয়েছে। হ্যাক করার ফলে রোবটগুলো এখন থালাপাতির নিজেদের বন্ধু হিসেবে চিনতে শুরু করে এবং নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। এই বিশৃঙ্খলার সুযোগে থালাপাতি আর ভিজি সরাসরি সিএম এর অফিসের ভেতরে ঢুকে পড়ে। সেখানে তারা জনের মুখোমুখি হয়। শুরু হয় এক বিধ্বংসী লড়াই। ভিজি সেখানে অসীম সাহসের সাথে লড়াই করছিল, কিন্তু ধূর্ত জন এক পর্যায়ে মুখ্যমন্ত্রীকে ঢাল হিসেবে ব্যবহার করে জিম্মি করে ফেলে। সিএম এর প্রাণের মায়ায় থালাপাতি তখন হাত গুটিয়ে নিতে বাধ্য হয়। ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রি নেয় জনের প্রেমিকা। জানা যায় এতদিন সিস্টেমের ভেতর থেকে জন যা কিছু করেছে তার পেছনে এই মেয়েটারই সবথেকে বড় হাত ছিল। অবস্থা প্রতিকূল দেখে তারা সবাই পালানোর পরিকল্পনা করে। জনের প্রেমিকা একটা হেলিকপ্টার নিয়ে ছাদে চলে আসে। জন যখন দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠবে ঠিক তখনই এক ভয়াবহ বিস্ফোরণ, হেলিকপ্টারটি ধ্বংস হয়ে যায় এবং জনের প্রেমিকা সেখানেই মারা যায়। প্রিয়তমাকে হারিয়ে জন কান্নায় ভেঙে পড়ে এবং প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। ততক্ষণে থালাপাতিও ছাদে পৌঁছে গেছে। শুরু হয় দুই চিরশত্রুর মধ্যকার চূড়ান্ত এবং মরণপণ লড়াই। দুজনের কেউই কারো চেয়ে কম নয়। পাঞ্চ আর কিকের লড়াইয়ে ছাদ যেন কেঁপে উঠেছিল। দীর্ঘক্ষণ অসম লড়াই চলার পর থালাপতির অদম্য জেদ আর শক্তির সামনে জন আর টিকতে পারল না। অবশেষে থালাপতি নিজ হাতে জন হিমলারকে খতম করে দেশকে এক চরম বিপদমুক্ত করে এবং তার প্রতিশোধ পূর্ণ করে। কয়েকদিন পর দেশে সাধারণ নির্বাচনের দিন ঘনিয়ে আসে। যে দলটি এতদিন ক্ষমতায় ছিল তারা আবারও পেশি শক্তি ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করে জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকার পরিকল্পনা করছিল। তারা যখন কেন্দ্র দখল করতে যায় ঠিক তখনই দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। হাজার হাজার সাধারণ মানুষ একজোট হয়ে ভোট কেন্দ্রের দিকে এগিয়ে আসে এবং সবার হাতে ছিল একটা একটা করে ব্যাগ। হঠাৎ করে উপস্থিত মহিলারা তাদের ব্যাগ থেকে একটা করে ছুরি বের করতে শুরু করে। সাধারণ মানুষের এই রুদ্র মূর্তি এবং সাহসের সামনে কেন্দ্র দখল করতে আসা গুন্ডা বাহিনী লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়।
সাধারণ জনগণের পাহারায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে থালাপতি নিজেই প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। সাধারণ মানুষ বিপুল ভোটে তাকে জয়যুক্ত করে এবং তিনি দেশের নতুন মুখ্যমন্ত্রী বা সিএম হিসেবে নির্বাচিত হয়। এভাবেই একজন সৎ মানুষের সংগ্রাম, ত্যাগ আর বীরত্বের মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত এবং সিনেমাটির সমাপ্ত ঘটে। গাইস, অসাধারণ এই মুভিটির কাহিনী এবং থ্রিলার এবং আমাদের এক্সপ্লেনেশন কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অন্যায়ের প্রতিবাদ করবেন। আল্লাহ হাফেজ।